জলে কুমির আর ডাঙায় বাঘ এমন পরিস্থিতিতে পড়েছেন কখনো? না না, আমি একদমই চাই না আপনারা কেউ এই পরিস্থিতিতে পড়ুন। তবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এমন এক জায়গা আছে যেখানের মানুষের সমস্যা আক্ষরিক অর্থেই জলে কুমির আর ডাঙায় বাঘ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আছি এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। 13তম ইলিশ উৎসবে আমরা সুন্দরবন ভ্রমণে এসেছি। দুরাত্রি 3 দিনের ট্যুর প্যাকেজে সুন্দরবনে কি কি দেখলাম, ইলিশ উৎসবের ভোজে খাওয়া দাওয়া কেমন ছিল, সমস্ত গল্প থাকছে এই পর্বে। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্রথমবার সুন্দরবন গিয়েই আমরা মোট 4টে বাঘ দেখতে পেয়েছিলাম, আর তার সাথে দেখতে পেয়েছিলাম আরো অনেক ওয়াইল্ড লাইফ। সুন্দরবনের অনেক তথ্য, অনেক গল্প জানাবো আপনাদের, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সফর শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে এই ট্রিপটা করছি তাদের মিটিং পয়েন্ট এটাই ছিল। আমরা সুন্দরবন যাচ্ছি ট্রাভেল ছুটির সাথে। এনারা শিয়ালদা টু শিয়ালদা সুন্দরবন ট্রিপ করান। প্যাকেজের খরচ পরে বলছি। শিয়ালদা স্টেশনে সবাই একজোট হয়ে ক্যানিং এর ট্রেনের জন্য অপেক্ষা করছি। এমন সময় আমাদের হাতে দেওয়া হলো নিউজ পেপার এবং খাবার জল। এটা প্যাকেজেরই অংশ। 8:28 ক্যানিং লোকাল ধরে যখন ক্যানিং পৌঁছালাম তখন সময় 9:45। এখান থেকে অটো করে আমাদের যেতে হবে সোনাখালী ঘাট। ইলিশ উৎসবে সুন্দরবন যাওয়ার ভিড় যথেষ্ট বেশি থাকে, তাই অটোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের। সোনাখালী ঘাটে যখন পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় 11:30। প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে অটোতে। ঘাটে আমাদের লঞ্চ এমভি লা ফিয়েস্তা দাঁড়িয়ে আছে। এখান থেকে এবার সমগ্র ভ্রমণ জলপথেই। লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে আসে ব্রেকফাস্ট, লুচি এবং আলুর দম। এই আলুর দমটা খুবই টেস্টি ছিল। এরই মধ্যে আমাদের লঞ্চ চলতে শুরু করে দিয়েছে। দুপাশে বাইন গাছের জঙ্গল, আর আমাদের তরি ভেসে চলেছে হোগল নদীর জলে। আমাদের লঞ্চের নিচে একটা রুম আছে। এখানে টোটাল 4টে ডাবল বেড আছে, একসাথে 8 জন শুতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম এরিয়াটাই লাগেজের জন্য ভর্তি। আজকে এখানে রেস্ট করার খুব একটা সুযোগ নেই। কাল সমস্ত লাগেজ হোটেলে থাকবে, তখন বেডগুলো ব্যবহার করা যেতে পারে। এখানে একটা টয়লেট আছে, টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্নান করারও ব্যবস্থা আছে। এই রুমটার ওপারেই কিচেন, যেখানে সমস্ত রান্না করা হচ্ছে। আজকে আমাদের প্রথম গন্তব্য গোসাবা। এখানে আমরা হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখব। গোসাবা বাজারের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে পৌঁছালাম হ্যামিল্টন বাংলোর সামনে। 1903 সালে এই বাংলো তৈরি করেছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, যার নাম ছিল স্যার ড্যানিয়েল ম্যাকিনেন হ্যামিল্টন। খুব ভুল না হলে এই হ্যামিল্টন সাহেবকেই গোসাবা তথা সুন্দরবনের কারিগর বলা যেতে পারে। বাংলাকে তার দ্বিতীয় বাড়ি বানিয়ে সাহেব এই এলাকা এবং তার মানুষের জন্য অনেক কিছু করেছেন। এখানে দেখার মতো এই বাংলোটাই। প্রায় 10 থেকে 15 মিনিট বাজারের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে পৌঁছাতে হয় বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন। এখানে অনেকগুলো জেটিঘাট আছে এবং রাশ বেশি থাকার কারণে একটা বোটকে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না, তাই এক ঘাটে টুরিস্ট নামানো হয় এবং অন্য ঘাট থেকে তোলা হয়। এই ব্যাপারটা গোসাবাতে নামার সময় আপনার ট্রাভেল এজেন্সিকে জিজ্ঞাসা করে নেবেন, নাহলে অনেকটা এক্সট্রা হাঁটতে হতে পারে। এই গোসাবা বাজার হলো সুন্দরবনের সবচেয়ে বড় বাজার। এরপর আর বাজার পাওয়া যাবে না, তাই কিছু কেনাকাটার থাকলে এখান থেকে নিয়ে নেওয়াই ভালো। এরপর হোটেলে সন্ধ্যায় ঝুমুর। যদি কেউ এই হাঁটা এবং গোসাবা ভ্রমণ স্কিপ করতে চান তাহলে বোটেই থাকতে পারেন। এই বর্ষায় রাস্তাঘাটের যা অবস্থা এবং এই বাজার এতটাই কনজাস্টেড, তাতে ব্যক্তিগতভাবে গোসাবা ভ্রমণ আমার ভালো লাগেনি। হ্যামিল্টন বাংলোর কাছে একটা ঘাটে লঞ্চ থেকে আমরা নেমেছিলাম। এখন গোসাবার মেন জেটি ঘাট থেকে আবার লঞ্চে চড়বো। লাঞ্চের সময় হয়ে গেছে।
বোটে ওঠার পরেই আমরা বসে গেলাম আমাদের ইলিশ উৎসবের প্রথম লাঞ্চের জন্য। বোটে প্যাসেঞ্জারের তুলনায় টেবিলের একটু শর্টেজ থাকার কারণে আমরা এরকম দুটো চেয়ারকে মুখোমুখি করে বসেছিলাম। তবে আপনারা এলে অবশ্যই টেবিল চেয়ারে বসবেন, কারণ এইভাবে খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা হয়েছিল আমাদের। প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ পাতুরি এবং ডাব চিংড়ি। একদম অর্গ্যানিক ওয়েতে মাটির থালা এবং কলা পাতার উপর খাবার সার্ভ করা হয়েছে। এটা আমার বেশ ভালো লেগেছিল। খাবারের টেস্ট ঠিকঠাক ছিল। আলাদা করে বলার মতো এই ইলিশের পাতুরিটা, এটার টেস্ট অসাধারণ ছিল। ডাব চিংড়িতে দুটো মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েছে। ওভারকুক করার জন্য একটু রাবারি হয়ে গিয়েছিল। এটার টেস্ট খুব একটা ভালো লাগেনি আমার। খাবার শেষে চাটনি এবং পাঁপড়ও দিয়েছিল। খাবার পর সবাইকে একটা করে মিষ্টি দই দিয়েছে। আজকে এরপর আর কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা যাব আমাদের হোটেলে। বেশিরভাগ মানুষই পাখিরালয়ে স্টে করেন, তবে আমাদের গন্তব্য পাখিরালয় নয়। আমরা যাচ্ছি বালি আইল্যান্ডে। বালি আইল্যান্ডের ঘাটে যখন আমাদের লঞ্চ পৌঁছালো তখন সময় বিকেল 4:30। ঘাট থেকে জাস্ট 2 পা হেঁটে গিয়ে আমাদের হোটেল জেডি ক্যাম্প বা সুন্দরবন জঙ্গল ক্যাম্প। জেডি ক্যাম্পে আমাদের 6 নম্বর রুম দেওয়া হয়েছিল। বিরাট বড় সাইজের রুম, দুটো কুইন সাইজের বেড দেওয়া আছে। বেডের কাছে চার্জিং সকেটও আছে। উপরে টিনের চাল আর তার উপরে খড় দেওয়া আছে। রুমটা বেশ স্পেসিয়াস এবং সুন্দর, আমাদের বেশ পছন্দ হয়েছিল। আমরা এসি রুম চুজ করেছি, নন এসিরও অপশন আছে। ওয়াশরুমটাও বেশ বড়, গিজার, বেসিন, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। কোনো টয়লেট্রিজ প্রোভাইড করা হয়নি। এখন একটু রেস্ট করে নেব, তারপর সন্ধ্যায় হোটেলটা ঘুরে দেখাচ্ছি। এই হলো সুন্দরবনে আমাদের দুরাত্রি কাটানোর ঠিকানা জেডি ক্যাম্প। খুবই সুন্দর, লোকেশনটাও খুব ভালো। ঘাট থেকে মাত্র 2 পা হাঁটা। প্রত্যেকটা রুম এরকম কটেজ সিস্টেম, আর প্রত্যেক কটায় রুমই 4 বেডেড। আমাদের দুজনের জন্য সেই রুমই দেওয়া হয়েছিল। প্রত্যেকটা রুমের বাইরে খাবার জল দেওয়া আছে। আজকে সন্ধ্যায় ঝুমুরের প্রোগ্রাম আছে, এখন সেই দিকেই যাচ্ছি। সান্ধ্যভোজে আমাদের দেওয়া হয়েছিল চা এবং 3.5 পিস করে মাছের ডিমের বড়া। চাইলে হয়তো আরো দিত, তবে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর চাইনি। ঝুমুর নাচের আগে আমাদের সাথে দেখা করতে এলেন এক বিশেষ মানুষ এবং আমাদেরকে জানালেন তার জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার এই আইল্যান্ডে বাড়ি। এইটা হচ্ছে বালি আইল্যান্ড। এই আইল্যান্ডটার চারদিকে নদী, 27 কিলোমিটার আইল্যান্ড, বালি আইল্যান্ড। দুটো অঞ্চল, 1 আর 2, গোসাবা বিধানসভা, জয়নগর লোকসভা। আমি সুন্দরবনে মাছ ধরতাম কন্টিনিউ 18 বছর ধরে। আমি মাছ ধরাটাকে পছন্দ করতাম সুন্দরবনে। 2022 সালে 5 জন গেছি মাছ ধরতে। আমরা 5 জন করে মাছ ধরতে যাই, মা বনগিরি পুজো দিয়ে যাই। আমি সেই দিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমার 7 দিন হয়েছে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে। যখন মেঘ হয়েছে, আমরা সব জেলেরা এরমি করি, আকাশে যখন মেঘ হয়, সুন্দরবনে বড় নদী চলে গেছে, সাইডে সরু সরু খাড়ি খাল থাকে, ওই যে খালে আমরা ঢুকে থাকি। আমাদের হাওয়া ডিঙি নৌকাতে কোনো সমস্যা হবে না ঝড়ের জন্য। তা সেদিন ওয়েদার খারাপ হয়েছে, ধুবনির খাল বলে একটা খালে নৌকো ঢুকে দিয়েছি, ঠিক বেলা ডুবতে যাবে ওই সময়। আর আমার ওই দিন খুব গায়ে জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার আজ 4 জন সঙ্গী ছিল, ওরা খুব জোরে চিৎকার করছে। আমি ভাবছি চিৎকার করছে কেন, তখন আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, শুধু বলেছি মা গো বাঁচাও। কামড় মেরেছে, ফেটে গেছে, তারপর মাথাটা আমি আর কিছুই জানি না। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম আমার তো এইসব চামড়া পাড়া কেটে লাগিয়েছে, এখান থেকে সাইড থেকে এই ঘর থেকে চামড়া নেই, এইটা লাগিয়েছে। আর নাকে বাঘের নখ লেগেছিল, পিঠে একটা নখের দাগ আছে। এই ওটিটি এবং ওয়েব সিরিজের যুগে এরকম বর্ষণমুখর সন্ধ্যায় শেষ কবে কারোর মুখে গল্প শুনেছি তা মনে পড়ে না। এই মানুষটার জন্য কষ্ট হলেও এই রকম পরিবেশে বসে এই গল্পটা যথেষ্ট রোমাঞ্চিত করেছিল আমাদের। বাঘের গাটা কিরম সেটা আমি বুঝতে পেরেছি, খুব নরম। কালকে ঠিক 5টার সময় বাঘ বেরিয়ে এসছে, বাঘের সঙ্গে তার একটা ছেলে বেরিয়ে এসছে। বাঘের 2টো বাচ্চা আছে, দুটো, একটা বেরোতে পারেনি। ওপারে জালের ওপারে আছে, 2জন বেরিয়ে এসছে, মা আর একজন বেরিয়ে এসছে, বাচ্চা বেরিয়ে এসছে ঠিক 5টার সময়। ওরা দেখি কালকের 5-6টা লঞ্চ দেখে খুব খুশি পেয়েছে, বাঘ দেখে, বাঘের বাচ্চা দেখে খুব আনন্দ পেয়েছে। এরপরেই শুরু হলো ঝুমুর।
সত্যি বলছি, আগে ভিডিওতে দেখে খুব একটা ইন্টারেস্ট পাইনি, তবে চোখের সামনে দেখে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ইন্টারেস্টেড না থাকলে স্কিপ করে নিতে পারেন। আজকে সন্ধ্যার অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে আমাদের। সত্যি বলতে দিনের বেলার চেয়ে সন্ধ্যায় বেশি এনজয় করেছি। ওই বললাম না, আজকে ওটিটি এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই এন্টারটেনমেন্ট গুলোর খুবই অভাব। সুন্দরবন ভ্রমণে এসে মনে হচ্ছে সময়টা যেন এক ধাক্কায় 15-20 বছর পিছিয়ে গিয়েছে। আপনারা যারা এর আগে সুন্দরবন বেড়াতে এসেছেন, আপনাদেরও কি এই একই কথা মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। রাত্রি 10টায় আমরা ডিনার করতে গেলাম। রাত্রের খাবারে ছিল বাসন্তী পোলাও, আলুর দম এবং মাটন কষা। বর্ষার রাত্রে এরকম পোলাও আর কষা মাংস হলে আর কি চাই। যারা আমার মতো মাটন খান না, তাদের জন্য পনিরেরও ব্যবস্থা ছিল। খাবার চাইলে এনারা আরো দিয়ে দেবেন, তাই যতটা খাবেন একটু চেয়ে নেবেন। আজকে সেভাবে সুন্দরবনকে এক্সপ্লোর করা হয়নি, সেটা করব আগামীকাল। এই প্যাকেজে আমাদের কত খরচ হয়েছিল তাও জানাবো। আমরা কাল সকাল 6টায় বেরিয়ে জঙ্গলে যাব। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে আশিস দা যেই বাঘ এবং তার 2 বাচ্চার কথা বলেছিল তাদেরকেও দেখতে পাবো। আগামী পর্বে আমরা ঘুরে দেখব সুন্দরবনের ভয়াবহ ম্যানগ্রোভের জঙ্গল। দেখা পাবো সুন্দরবনের বাঘ বড়মা ও তার 2 সন্তানের। তার সাথে চেখে দেখব সুন্দরবন ইলিশ উৎসবের 2য় দিনের রকমারি পদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার সুন্দরবন ভ্রমণের 2য় দিনের গল্প নিয়ে ফিরে আসছি আগামীকাল ঠিক